24 জানুয়ারি 1848 মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের এক অখ্যাত দুর্গম এবং শান্ত অঞ্চল ক্যালিফোর্নিয়া। রিও দে লস আমেরিকানস নদীর হিমশীতল জলের ধারে স্যাক্রামেন্টো ভ্যালির কোলোমা নামক স্থানে একটি কাঠচারাই কল বা সমিল নির্মাণের কাজ চলছিল। সুইজারল্যান্ড থেকে আসা একজন অভিবাসী জন স্যাটার এই মিলটি তৈরি করছিলেন, আর তার প্রধান মিস্ত্রি ছিলেন জেমস ডব্লিউ মার্শাল। শীতের সেই সকালে মার্শাল যখন নদীর জলের স্রোত পরীক্ষা করার জন্য মিলের নিচের দিকে গেলেন, হঠাৎ জলের নিচে থাকা কাদামাটির ভেতর চকচকে কিছু একটা তার চোখে পড়ল। তিনি নিচু হয়ে মটরের দানার মতো ছোট হলুদ রঙের কয়েকটি নুড়ি পাথর তুলে নিলেন। মার্শাল পাথরগুলো নিয়ে সোজা জন শাটারের কাছে গেলেন। তারা অত্যন্ত গোপনে পাথরগুলোকে বিভিন্ন রাসায়নিক দিয়ে পরীক্ষা করলেন। এসিডে ডোবালেন, হাতুড়ি দিয়ে পেটালেন। কোনো সন্দেহ রইল না এটি কোনো সাধারণ পাথর বা ফুল স্কোর ছিল না, এটি ছিল খাঁটি, নিরেট এবং 24 ক্যারেটের সোনা। জন শাটার জানতেন এই খবর যদি একবার বাইরে জানাজানি হয় তবে তার এই শান্ত এবং গোছানো কৃষি সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তিনি মার্শাল সহ তার সমস্ত শ্রমিকদের নির্দেশ দিলেন এই খবরটি যেন কোনোভাবেই জনসম্মুখে না আসে। তারা শপথ নিলেন এই সত্য গোপন রাখার। কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। সোনার মতো মহামূল্যবান একটি গুপ্তধনের খবর কি আর বেশি দিন চাপা রাখা যায়? মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই খবরটি ক্যালিফোর্নিয়ার বাতাস চিরে পুরো আমেরিকা এবং এরপর পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে উন্মাদ এবং সবচেয়ে রোমহর্ষক এক গণ অভিবাসন বা মাইগ্রেশন, যা পুরো বিশ্বের কাছে পরিচিতি পেল ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে। কিন্তু কিভাবে স্যাক্রামেন্টো ভ্যালির এই ছোট্ট একটি নুড়ি পাথর পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল? সোনার নেশায় পাগল হয়ে কিভাবে লাখ লাখ মানুষ দুর্গম জঙ্গল, উত্তাল মহাসাগর আর প্রাণঘাতী মরুভূমি পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় এসে ভিড় জমিয়েছিল? এই সোনার উন্মাদনার আড়ালে কিভাবে রচিত হয়েছিল ক্যালিফোর্নিয়ার আদিবাসীদের উপর চালানো এক নির্মম এবং বর্বরচিত গণহত্যার ইতিহাস? আর যারা সোনা খুঁজতে এসেছিল তারা কি সত্যি বড়লোক হতে পেরেছিল, নাকি আসল লাভটা লুটে নিয়েছিল অন্য কেউ? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1848 সালের জানুয়ারি মাসে জেমস মার্শাল যখন সোনা আবিষ্কার করেন, তখন ক্যালিফোর্নিয়া কিন্তু কাগজে কলমে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অংশ ছিল না। সে সময় ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নেভাদা, ইউটা, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর এক বিশাল অংশ ছিল মেক্সিকো সাম্রাজ্যের অধীনে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলক ছিলেন চরম সাম্রাজ্যবাদী নীতির মানুষ। তিনি ম্যানিফেস্ট ডেস্টিনি বা অনিবার্য নিয়তিতে বিশ্বাস করতেন। আমেরিকানদের এই বিশ্বাসের মূল কথা ছিল ঈশ্বর আমেরিকাকে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো উত্তর আমেরিকা শাসন করার ঐশ্বরিক অধিকার দিয়েছেন। এই সম্প্রসারণের আকাঙ্ক্ষা থেকেই 1846 সালে শুরু হয় রক্তক্ষয়ী মেক্সিকান আমেরিকান যুদ্ধ। মার্কিন সেনাবাহিনী মেক্সিকানদের পরাজিত করে মেক্সিকো সিটি পর্যন্ত দখল করে নেয়। জেমস মার্শাল যেদিন ক্যালিফোর্নিয়ায় সোনা আবিষ্কার করেন তার ঠিক 9 দিন পর 1848 সালের 2রা ফেব্রুয়ারি মেক্সিকো এবং আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক গুয়াদালুপে হিদালগো চুক্তি। এই চুক্তির মাধ্যমে মেক্সিকো তাদের মোট ভূখণ্ডের প্রায় 55% মাত্র $15 মিলিয়ন বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে বাধ্য হয়। আর এই ভূখণ্ডের মধ্যে ছিল ক্যালিফোর্নিয়া। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় এক ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক এবং একই সাথে এক অদ্ভুত আইরনি। মেক্সিকো সরকার যখন এই চুক্তিতে স্বাক্ষর করছিল তখন তারা ঘুণাক্ষরেও জানত না যে তারা যে ক্যালিফোর্নিয়াকে একটি শুষ্ক এবং মূল্যহীন প্রান্তর ভেবে নামমাত্র মূল্যে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, সেই মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ স্বর্ণভাণ্ডার। আমেরিকায় বিশাল ভূখণ্ড পাওয়ার পর তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই দুর্গম পশ্চিম উপকূলে কিভাবে আমেরিকার নাগরিকদের বসতি স্থাপন করানো যায়। কারণ তখন আমেরিকার মূল জনসংখ্যা এবং অর্থনীতি ছিল পূর্ব উপকূলে, অর্থাৎ নিউ ইয়র্ক, বোস্টন বা ওয়াশিংটনে। পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে যাওয়ার জন্য কোনো রেল লাইন ছিল না, ছিল শুধু দুর্গম এবং প্রাণঘাতী মরুভূমি আর রকি পর্বতমালা। কিন্তু আমেরিকা সরকারকে এই বসতি স্থাপনের জন্য কোনো কষ্টই করতে হলো না। জন শাটারের সমিলে পাওয়া সেই এক টুকরো সোনা এমন এক জাদুর কাঠির মতো কাজ করল, যা লাখ লাখ মানুষকে স্বেচ্ছায় এই মৃত্যুফাত পাড়ি দিতে বাধ্য করেছিল।
জন শাটার তার শ্রমিকদের সোনার খবর গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু শ্রমিকরা যখন নদীর ধারে সামান্য খোঁড়াখুড়ি করেই সোনার টুকরো পেতে শুরু করল, তখন তারা আর চুপ থাকতে পারল না। তারা সেই সোনা নিয়ে স্থানীয় দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে শুরু করল। এই খবর খুব দ্রুতই পৌঁছে গেল স্যাম ব্রেনান নামের এক ধুরন্ধর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং সুযোগ সন্ধানী ব্যবসায়ীর কানে। ব্রেনান ছিলেন সান ফ্রান্সিসকো শহরের একজন সাধারণ দোকানদার এবং সংবাদপত্র প্রকাশক। ব্রেনান বুঝতে পারলেন নদীর কাদায় নেমে সোনা খোঁজার মতো বোকা তিনি নন। সোনা খোঁজার এই অনিশ্চিত যাত্রায় লাভের চেয়ে ঝুঁকি অনেক বেশি। তিনি এক অভাবনীয় এবং নিখুঁত অর্থনৈতিক ছক কষলেন। তিনি দেখলেন মানুষ যদি সোনা খুঁজতে যায় তবে তাদের কি লাগবে? তাদের লাগবে শাবল, কোদাল, সোনার বালি চালার জন্য প্যান বা ছাঁকনি এবং তাঁবু। স্যাম ব্রেনান অত্যন্ত গোপনে সান ফ্রান্সিসকো এবং এর আশপাশের সমস্ত এলাকার হার্ডওয়্যার দোকানগুলো ঘুরে ঘুরে বাজারে থাকা সব শাবল, প্যান এবং কোদাল কিনে নিজের গোদামে মজুত করে ফেললেন। প্রতিটি প্যান তিনি কিনেছিলেন মাত্র 20 সেন্ট দিয়ে। বাজারের সমস্ত সরঞ্জাম নিজের একচেটিয়া বা মনোপলি নিয়ন্ত্রণে নেয়ার পর স্যাম ব্রেনান মে মাসের মাঝামাঝি সময়ে একটি কাঁচের বোতলে কিছু সোনার গুঁড়ো ভরে সান ফ্রান্সিসকোর রাস্তায় নেমে এলেন। তিনি পাগলের মতো বোতলটি উঁচিয়ে ধরে চিৎকার করতে শুরু করলেন, সোনা, সোনা, আমেরিকান নদীতে সোনা পাওয়া গেছে। এই একটি চিৎকার সান ফ্রান্সিসকো শহরের চেহারা রাতারাতি বদলে দিল। শহরের মেয়রের অফিস ফাঁকা হয়ে গেল, পুলিশ স্টেশন থেকে পুলিশ গুম হয়ে গেল, নাবিকরা তাদের জাহাজ বন্দরে ফেলে রেখে পালিয়ে গেল, এমনকি বিচারকরা আদালত ছেড়ে সোজা স্যাক্রামেন্টো ভ্যালির দিকে ছুটতে শুরু করলেন। আর এই সোনা খুঁজতে যাওয়ার আগে তারা সবাই দৌড়ে গেল স্যাম ব্রেনানের দোকানে কোদাল আর প্যান কিনতে। যে প্যান ব্রেনান 20 সেন্টে কিনেছিলেন তা তিনি বিক্রি করতে লাগলেন $15। অর্থনীতির ইতিহাসে এটি একটি ক্লাসিক উদাহরণ। গোল্ড রাশের সময় সোনা খুঁজতে যেও না, বরং যারা সোনা খুঁজবে তাদের কাছে শাবল বিক্রি করো। স্যাম ব্রেনান এই একটি মাত্র নিখুঁত মাস্টার স্ট্রোকের মাধ্যমে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের প্রথম মিলিয়নিয়ারে পরিণত হয়েছিলেন। তিনি মাটি থেকে 1 আউন্স সোনাও তোলেননি, তিনি সোনা তুলেছিলেন মানুষের লোভ আর উন্মাদনা থেকে। সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জেমস কে পোলক কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে ক্যালিফোর্নিয়ায় সত্যি বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে। এই সরকারি ঘোষণার পর পুরো আমেরিকা, এমনকি ইউরোপ, এশিয়া এবং ল্যাটিন আমেরিকা জুড়ে এক ভয়ঙ্কর উন্মাদনা শুরু হয়। 1849 সালে এই উন্মাদনা এমন এক পর্যায়ে পৌঁছায় যে যারা নিজেদের ঘরবাড়ি, চাকরি, ব্যবসা এবং পরিবার ছেড়ে ক্যালিফোর্নিয়ার দিকে পাড়ি জমিয়েছিল, ইতিহাসে তাদের নাম দেওয়া হয় 49ers বা 49-এর দল। কিন্তু 1849 সালে নিউ ইয়র্ক বা বোস্টন থেকে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো কোনো সহজ কাজ ছিল না। এটি ছিল আক্ষরিক অর্থে এক মরণযাত্রা। সেই সময় তাদের সামনে মাত্র 3টি পথ খোলা ছিল এবং প্রতিটি পথে ছিল ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে মোড়ানো। প্রথম পথ ছিল ওভারল্যান্ড রুট বা স্থলপথ। এটি ছিল সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে দীর্ঘ এবং কষ্টকর যাত্রা। পূর্ব উপকূল থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত প্রায় 2000 মাইলের এই পথ পাড়ি দিতে হতো ঘোড়ায় টানা ওয়াগন বা গরুর গাড়িতে করে। যাত্রায় সময় লাগত প্রায় 6 মাস। পথিমধ্যে তাদের পাড়ি দিতে হতো প্রাণঘাতী গ্রেট প্লেইনস, উত্তপ্ত মরুভূমি এবং রকি পর্বতমালার বরফে ঢাকা দুর্গম পাস। এই যাত্রায় সবচেয়ে বড় শত্রু ছিল কলেরার মহামারী। দূষিত পানি পানের কারণে হাজার হাজার মানুষ পথেই কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। ওয়াগন ট্রেইল বা রাস্তার 2 পাশ লাশে ভরে গিয়েছিল। এর আগে 1846 সালে ডোনার পার্টির মতো দলগুলো রকি পর্বতে আটকে গিয়ে খাদ্যের অভাবে নিজেদের মৃত সঙ্গীদের মাংস খেয়ে বেঁচে থাকার যে রোমহর্ষক ইতিহাস তৈরি করেছিল তা জানার পরও এই 49ersরা সোনার লোভে এই মৃত্যু ফাঁদে পা দিয়েছিল। দ্বিতীয় পথ ছিল পানামা রুট। যারা স্থলভাগের কষ্ট এড়াতে চাইত এবং যাদের হাতে কিছুটা টাকা ছিল তারা সমুদ্রপথে পানামা যোজক হয়ে যাওয়ার পথ বেছে নিত। পূর্ব উপকূল থেকে জাহাজে করে তারা পানামায় পৌঁছাত, কিন্তু তখনও পানামা খাল কাটা হয়নি। তাই তাদের জাহাজ থেকে নেমে পানামার গহীন বিষাক্ত সাপ এবং মশার উপদ্রবে ভরা দুর্গম জঙ্গল পায়ে হেঁটে বা খচ্চরের পিঠে চড়ে পাড়ি দিতে হতো প্রশান্ত মহাসাগরের তীরে পৌঁছানোর জন্য। এই জঙ্গল পাড়ি দিতে গিয়ে ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার বা পিচ জ্বরে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ ধুকে ধুকে মারা যায়। তৃতীয় পথ ছিল কেপ হর্ন রুট।
যাদের প্রচুর অর্থ ছিল এবং যারা কোনো শারীরিক কষ্ট করতে চাইত না, তারা পূর্ব উপকূল থেকে জাহাজে করে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে একদম দক্ষিণের কেপ হর্ন পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় পৌঁছাত। এই যাত্রায় সময় লাগত 5 থেকে 8 মাস। কিন্তু কেপ হর্নের সমুদ্র ছিল পৃথিবীর সবচেয়ে উত্তাল এবং ভয়ঙ্কর। বিশাল বিশাল ঢেউ, টাইফুন এবং জাহাজে স্কারভি রোগের প্রাদুর্ভাব এই পথটিকেও একটি ভাসমান নরকে পরিণত করেছিল। এত মৃত্যু, এত কষ্ট এবং এত প্রতিকূলতার পরও মানুষের স্রোত থেমে থাকেনি। 1848 সালের শুরুতে ক্যালিফোর্নিয়ায় অআদিবাসী বা শ্বেতাঙ্গ জনসংখ্যা ছিল মাত্র 800 জনের মতো, কিন্তু 1849 সালের শেষের দিকে সেই জনসংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 1 লাখে। আর 1855 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া প্রবেশ করে 3 লক্ষাধিক মানুষ। এটি ছিল আমেরিকার ইতিহাসে, এমনকি বিশ্ব ইতিহাসেও অন্যতম দ্রুততম এবং বৃহত্তম গণ অভিবাসন। ক্যালিফোর্নিয়া পৌঁছানোর পর এই 49ersরা যে বাস্তবতার মুখোমুখি হয়েছিল তা তাদের দেখা স্বপ্নের চেয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিকে অর্থাৎ 1848 সালের মাঝামাঝি সময়ে যারা ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছিল তারা ছিল সত্যি ভাগ্যবান। তখন সোনা ছিল আক্ষরিক অর্থেই মাটির উপরে বা নদীর অগভীর জলে। একটি প্যান বা ছাঁকনি দিয়ে নদীর কাদা ধুয়েই দিনে কয়েকশো ডলারের সোনা পাওয়া যেত। কিন্তু 1849 সাল এবং তার পরবর্তীতে যখন লাখ লাখ মানুষ এসে ভিড় জমালো, তখন সারফেস গোল্ড প্রায় শেষ হয়ে যায়। এরপর শুরু হয় হাড় ভাঙা, অমানুষিক এবং বিপজ্জনক পরিশ্রম। বরফগলা নদীর কনকনে ঠান্ডা পানিতে সারাদিন কোমর পর্যন্ত ডুবে থেকে রোদে পুড়ে কাদা এবং পাথর ছাকতে হতো। অধিকাংশ খনি শ্রমিকই দিনের শেষে মাত্র 2 থেকে 3 ডলারের সোনা পেত, যা দিয়ে তাদের একবেলা খাবারও জুটত না। কারণ ক্যালিফোর্নিয়ার এই বুমটাউন বা খনি শহরগুলোতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ছিল কল্পনাতীত। সেখানে কোনো উৎপাদন ব্যবস্থা ছিল না, সবকিছু বাইরে থেকে জাহাজে করে আনতে হতো। আর ব্যবসায়ীরা খনি শ্রমিকদের সোনার নেশাকে পুঁজি করে জিনিসপত্রের দাম আকাশচুম্বী করে রেখেছিল। সে যুগের ক্যালিফোর্নিয়ায় একটি সাধারণ ডিমের দাম ছিল $1, যা বর্তমান মূল্যের হিসেবে প্রায় 30 থেকে 35 ডলারের সমান। 1 পাউন্ড কফির দাম ছিল $100 ওপরে। একজোড়া সাধারণ বুট জুতো বিক্রি হতো $50। খনি শ্রমিকরা সারাদিন হাড় ভাঙা খাটুনি করে যেটুকু সোনা পেত তার পুরোটাই চলে যেত খাবার কেনা, সেলুনে মদ্যপান করা এবং জুয়া খেলার পেছনে। হতাশা এবং একাকিত্ব কাটানোর জন্য এই শহরগুলোতে পতিতালয় এবং জুয়ার আড্ডা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল। পুরো ক্যালিফোর্নিয়ায় তখন কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো সুসংগঠিত আইন ব্যবস্থা ছিল না। মানুষের হাতে হাতে ছিল কোল্ড রিভলভার এবং বই নাইফ। সামান্য একটু জমি বা সোনার অধিকার নিয়ে প্রতিদিন খুনোখুনি হতো। কোনো অপরাধীকে ধরা গেলে তাকে কোনো আদালতে নেওয়া হতো না। ভিজিল্যান্ট জাস্টিস বা জনতা নিজেরাই বিচারক হয়ে অপরাধীকে সাথে সাথে গাছের ডালে ফাঁসি দিয়ে দিত। এই চরম অরাজকতা এবং লুণ্ঠনের মাঝেও কিন্তু কিছু মানুষ ঠিকই তাদের অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিল। স্যাম ব্র্যানানের মতো আরও একজন জার্মান ইহুদি অভিবাসী ক্যালিফোর্নিয়া এসেছিলেন। তার নাম লেভি স্ট্রস। তিনি সোনা খুঁজতে আসেননি, তিনি এসেছিলেন কাপড় বিক্রি করতে। তিনি দেখলেন খনি শ্রমিকরা সারাদিন ধারালো পাথর এবং কাদায় কাজ করায় তাদের প্যান্ট খুব দ্রুত ছিঁড়ে যাচ্ছে। তাদের এমন একটি প্যান্ট দরকার যা চরম প্রতিকূল পরিবেশেও টিকে থাকবে। লেভি স্ট্রস তাঁবুর জন্য ব্যবহৃত অত্যন্ত শক্ত ক্যানভাস কাপড়, যা পরে পরিচিত হয় ডেনিম নামে, এবং তামার রিভেট ব্যবহার করে এক ধরনের অত্যন্ত মজবুত প্যান্ট তৈরি করলেন। খনি শ্রমিকদের কাছে এই প্যান্ট রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল। আর এই প্যান্টটি আজ পুরো বিশ্বের কাছে ব্লু জিন্স বা লেভিস নামে পরিচিত। অর্থাৎ গোল্ড রাশে যারা সোনা খুঁজতে এসেছিল তাদের 90% খালি হাতে, ঋণের বোঝায় জর্জরিত হয়ে অথবা রোগে ভুগে মারা গিয়েছিল। কিন্তু যারা এই শ্রমিকদের চাহিদা মিটিয়ে সেবা বা পণ্য বিক্রি করেছিল, যেমন ব্যাংকার, হোটেল মালিক বা কাপড় ব্যবসায়ী, তারাই মূলত আমেরিকার অর্থনীতিতে স্থায়ী কোটিপতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। গোল্ড রাশের এই সোনার চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে মানব ইতিহাসের অত্যন্ত ঘৃণ্য, বর্বরচিত এবং রাষ্ট্রীয় মদতপুষ্ট এক গণহত্যার কালো ইতিহাস। ক্যালিফোর্নিয়া যখন মেক্সিকোর অধীনে ছিল তখন সেখানে প্রায় 1.5 লাখ নেটিভ আমেরিকান বা আদিবাসী বসবাস ছিল। তারা হাজার হাজার বছর ধরে
প্রকৃতির সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। কিন্তু যখন লাখ লাখ শ্বেতাঙ্গ আমেরিকান সোনা খুঁজতে ক্যালিফোর্নিয়া প্রবেশ করল, তখন তাদের এই সোনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত হল এই নিরীহ আদিবাসীরা। খনি শ্রমিকরা আদিবাসীদের জমি জবরদখল করতে শুরু করল। তাদের পবিত্র নদীগুলোকে সোনার খোঁজে দূষিত এবং বিষাক্ত করে ফেলা হলো, যার ফলে আদিবাসীদের প্রধান খাদ্য মাছ নিশ্চিহ্ন হয়ে যেতে লাগল। খাদ্যাভাবে আদিবাসীরা যখন শ্বেতাঙ্গদের গরু বা ঘোড়া চুরি করতে বাধ্য হতো, তখন শুরু হতো চরম এবং অমানবিক প্রতিশোধ। 1850 সালে ক্যালিফোর্নিয়ার নবগঠিত সরকার একটি ভয়ঙ্কর এবং অমানবিক আইন পাশ করে, অ্যাক্ট ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রোটেকশন অব ইন্ডিয়ান্স। নামে এটি প্রোটেকশন বা সুরক্ষার কথা বললেও বাস্তবে এটি ছিল আদিবাসীদের বৈধভাবে দাসে পরিণত করার একটি আইনি হাতিয়ার। এই আইন অনুযায়ী যে কোনো শ্বেতাঙ্গ আমেরিকান চাইলে যে কোনো আদিবাসীকে ভবঘুরে বা অলস সাব্যস্ত করে গ্রেপ্তার করতে পারত এবং তাকে দাস হিসেবে নিজের খনিতে বা খামারে বিনা বেতনে আমৃত্যু কাজ করাতে পারত। বিশেষ করে আদিবাসী শিশুদের জোরপূর্বক তাদের বাবা মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শ্বেতাঙ্গদের বাড়িতে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। কিন্তু বর্বরতার এখানেই শেষ ছিল না। ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে আদিবাসীদের হত্যা করার জন্য বাউন্টি বা পুরস্কার ঘোষণা করেছিল। যে কোনো শ্বেতাঙ্গ যদি একজন আদিবাসীকে হত্যা করে তার মাথার চামড়া বা কাটা মাথা নিয়ে সরকারি অফিসে জমা দিত, তবে তাকে $5 পুরস্কার দেওয়া হতো। একটি আদিবাসী শিশুর মাথার চামড়ার জন্য দেওয়া হতো 50 সেন্ট। খনি শ্রমিক, বেকার যুবক এবং সাধারণ শ্বেতাঙ্গরা মিলে প্রাইভেট মিলিশিয়া বা ঘাতক দল তৈরি করে। তারা উইকেন্ডে বা ছুটির দিনে আদিবাসী গ্রামগুলোতে গিয়ে নারী, পুরুষ এবং শিশুদের নির্বিচারে গুলি করে এবং কুপিয়ে হত্যা করত, শুধুমাত্র বাউন্টির টাকা পাওয়ার জন্য। এই পরিকল্পিত গণহত্যা এবং এর পাশাপাশি শ্বেতাঙ্গদের নিয়ে আসা নতুন রোগ ব্যাধি যেমন গুটি বসন্ত বা হামের কারণে ক্যালিফোর্নিয়ার আদিবাসী জনসংখ্যা 1848 সালের 1,50,000 থেকে মাত্র 20 বছরের ব্যবধানে 1870 সালে নেমে দাঁড়ায় মাত্র 30,000-এ। আমেরিকান স্বপ্নের এই সোনালী ইতিহাস নির্মিত হয়েছিল মূলত ক্যালিফোর্নিয়ার আদিবাসীদের রক্ত এবং লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে, যা আমেরিকান ইতিহাসের পাঠ্য বইগুলোতে দশকের পর দশক ধরে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। 1853 সালের পর ক্যালিফোর্নিয়ার উপরিভাগের বা নদীর জলের সোনা প্রায় পুরোপুরি শেষ হয়ে যায়, কিন্তু সোনা তখনও ছিল পাহাড়ের গভীরে, কোয়ার্টজ পাথরের স্তরে এবং মাটির অনেক নিচে। এই গভীর সোনা তোলার জন্য সাধারণ প্যান বা কোদাল আর যথেষ্ট ছিল না। এবার দৃশ্যপটে আবির্ভূত হল বিশাল বিশাল কর্পোরেশন বা কোম্পানিগুলো। তারা বিপুল পুঁজি বিনিয়োগ করে অত্যন্ত বিধ্বংসী এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং পরিবেশ বিধ্বংসী প্রযুক্তিটি ছিল হাইড্রোলিক মাইনিং। এই পদ্ধতিতে পাহাড়ের অনেক উপর থেকে পাইপের মাধ্যমে প্রচণ্ড চাপে পানি এনে বিশাল আকৃতির মনিটর বা ওয়াটার ক্যাননের মাধ্যমে পাহাড়ের গায়ে আঘাত করা হতো। এই পানির চাপ এতই ভয়ঙ্কর ছিল যে আস্ত একটি পাহাড়ের ঢাল মুহূর্তের মধ্যে কাদা এবং পাথরে পরিণত হয়ে ধসে পড়ত। এরপর সেই কাদা এবং পাথরকে বিশাল বিশাল কাছের নালা বা স্লুইস বক্সের ভেতর দিয়ে পার করা হতো, যেখানে পারদ ব্যবহার করে সোনা আলাদা করা হতো। এই হাইড্রোলিক মাইনিং প্রযুক্তি সোনা উত্তোলনের জন্য অত্যন্ত লাভজনক হলেও এটি ক্যালিফোর্নিয়ার পরিবেশের উপর এমন এক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল যার ক্ষত আজও রয়ে গেছে। পাহাড় ধসিয়ে দেওয়ার ফলে লাখ লাখ টন কাদা, বালি, পাথর এবং বিষাক্ত পারদ সরাসরি গিয়ে পড়ত স্যাক্রামেন্টো এবং অন্যান্য নদীগুলোতে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির সময় ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ কৃষিজমি, উপত্যকা এবং শহরগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিত। কৃষকদের উর্বর জমিগুলো বিষাক্ত পারদ এবং বালির স্তরে ঢাকা পড়ে সম্পূর্ণ অনুর্বর হয়ে পড়েছিল। কৃষকরা যখন দেখল তাদের জীবন জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা এই শক্তিশালী মাইনিং কর্পোরেশনগুলোর বিরুদ্ধে আদালতে মামলা করে। শুরু হয় আমেরিকার ইতিহাসের অন্যতম বড় আইনি লড়াই। অবশেষে 1884 সালে জর্জ লরেঞ্জো সয়ার এক ঐতিহাসিক রায় প্রদান করেন, যা সয়ার ডিসিশন নামে পরিচিত। তিনি কৃষকদের পক্ষে রায় দিয়ে হাইড্রোলিক মাইনিংয়ের মাধ্যমে নদীতে বর্জ্য ফেলা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেন। এই রায়টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরিবেশ রক্ষার জন্য দেয়া প্রথম বড় কোনো আইনি পদক্ষেপ। তবে এই রায় আসার আগেই ক্যালিফোর্নিয়ার নদীর ইকোসিস্টেম এবং পাহাড়ের ভৌগোলিক কাঠামো চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। সোনার নেশায় মানুষ প্রকৃতির এমন ক্ষতি করেছিল
যা পুনরায় ঠিক হতে সময় লাগবে শত শত বছর। ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ শুধুমাত্র কয়েকজন মানুষের বড়লোক হওয়ার গল্প ছিল না, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাক্রো ইকোনমি এবং ভূরাজনীতির ইতিহাসে এক বিশাল গেম চেঞ্জার। 1848 সালের আগে আমেরিকার অর্থনীতি ছিল মূলত পূর্ব উপকূল এবং আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক, কিন্তু ক্যালিফোর্নিয়া সোনা পাওয়ার পর আমেরিকার অর্থনৈতিক ভরকেন্দ্র রাতারাতি পশ্চিম দিকে হেলে পড়ে। আমেরিকা একটি মহাদেশীয় সাম্রাজ্যে পরিণত হয়, যাদের নিয়ন্ত্রণ বিস্তৃত হয় আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। গোল্ড রাশের কারণে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে তারা কোনো টেরিটরি বা অঞ্চল হিসেবে না থেকেই 1850 সালে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু ক্যালিফোর্নিয়াকে আমেরিকার মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখাটা ছিল এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমেরিকা তাদের ইতিহাসের অন্যতম বড় মেগা প্রজেক্ট হাতে নেয়, ট্রান্সকন্টিনেন্টাল রেল রোড বা মহাদেশীয় রেলপথ নির্মাণ। 1869 সালে যখন এই রেল লাইন নির্মাণের কাজ শেষ হলো, তখন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর সময় 6 মাস থেকে কমে মাত্র 6 দিনে নেমে আসে। সবচেয়ে বড় বিষয় হলো ক্যালিফোর্নিয়ার খনিগুলো থেকে পাওয়া বিপুল পরিমাণ সোনা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে চরমভাবে শক্তিশালী করেছিল। 1861 সালে যখন আমেরিকায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, তখন আব্রাহাম লিঙ্কনের ইউনিয়ন বাহিনীর সামরিক খরচ, অস্ত্র তৈরি এবং সৈন্যদের বেতন দেওয়ার পেছনে সবচেয়ে বড় অর্থের যোগান এসেছিল এই ক্যালিফোর্নিয়ার সোনা থেকেই। অনেক ইতিহাসবিদ মনে করেন ক্যালিফোর্নিয়ার সোনা না থাকলে হয়তো আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধে জয়লাভ করতে পারতেন না এবং আমেরিকা হয়তো চিরতরে দুই ভাগ হয়ে যেত। ক্যালিফোর্নিয়া সোনার কারণে বিশ্বমঞ্চেও আমেরিকার অবস্থান সম্পূর্ণ বদলে যায়। আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। প্রশান্ত মহাসাগরের তীরে ক্যালিফোর্নিয়ার বন্দরগুলো, বিশেষ করে সান ফ্রান্সিসকো, এশিয়া, চীন এবং জাপানের সাথে বাণিজ্যের এক বিশাল প্রবেশদ্বার হিসেবে কাজ করতে শুরু করে। ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ মানব চরিত্রের লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং নিষ্ঠুরতার এক চরম এবং নিখুঁত দলিল। এক টুকরো হলুদ ধাতুর মোহ কিভাবে লাখ লাখ মানুষকে তাদের নিরাপদ জীবন ছেড়ে এক মৃত্যু ফাঁদে পাড়ি দিতে বাধ্য করেছিল, তা মানব মনস্তত্ত্বের এক চরম বিস্ময়। যারা সোনা খুঁজতে এসেছিল তাদের বেশিরভাগই পেয়েছিল কেবলই হতাশা, রোগ এবং মৃত্যু। আসল আমেরিকান ড্রিম বা আমেরিকার স্বপ্ন তার পূরণ করতে পারেনি, বরং আমেরিকান স্বপ্ন পূরণ করেছিল স্যাম ব্রেনান এবং লেভি স্ট্রসের মতো ধুরন্ধর পুঁজিপতিরা। আজ স্যাক্রামেন্টো ভ্যালির সেই নদীগুলোতে আর কোনো সোনার ছোটা দেখা যায় না, কিন্তু 1848 সালের সেই হিমশীতল সকালে জেমস মার্শালের হাতে উঠে আসা সেই এক টুকরো হলুদ নুড়ি পাথরটি আমেরিকার মানচিত্র এবং বিশ্বের ইতিহাসকে যে পথে পরিচালিত করেছিল, তার প্রভাব আজও বিশ্ব অর্থনীতিতে রয়ে গেছে।